আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব শাহীন স্যারের প্রাইমারি এক্সপ্রেস স্পেশাল মডেল টেস্ট বইয়ের মডেল টেস্ট ২ এর গণিত অংশের পূর্ণাঙ্গ সমাধান। আশা করি ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে অনেক উপকৃত হবেন। কারণ আমার প্রত্যেকটা অঙ্কের মধ্যে নতুন টেকনিক পেয়ে যাবেন, যে টেকনিকগুলা ফলো করলে পরীক্ষার হলে ৫ থেকে ১০ সেকেন্ডে গণিতের প্রশ্নের উত্তর দিতে সক্ষমতা অর্জন করতে পারবেন। চলুন দেখে নিই আমরা গণিতের প্রশ্নগুলোর সমাধানগুলা কি। প্রথম প্রশ্নটা হচ্ছে কোনটা মূলদ সংখ্যা? আমরা জানি মূলদ সংখ্যা এরকম থাকলে কিভাবে বুঝবো যে এগুলা মূলদ সংখ্যা? যে সংখ্যাগুলার পূর্ণবর্গ অর্থাৎ যে সংখ্যাগুলোর পূর্ণবর্গ আছে তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলি। দশমিকে আসলে হবে না, অপূর্ণ আসলে হবে না। তবে অপূর্ণ আসলে একটা ক্ষেত্রে আমাদের মূলদ সংখ্যা হতে পারে। কিভাবে? আমি একটু দেখিয়ে দিচ্ছি। √3 কে আমরা যদি বর্গমূল করি আমরা জানি 3.1416 এগুলো হবে দশমিকে আসছে। এটাও আমরা বর্গমূল করলে দশমিক, √7 কে বর্গমূল করলেও দশমিক। কিন্তু লাস্টের যে অপশনটা এটাও দশমিক আছে। এই অপশনটা অন্যান্য দশমিকের সাথে একটু ভিন্ন। কারণ কি? ৯ এর পরে যে এই যে 5 সংখ্যাটা আসছে, 5 বারবার যদি আসে, এরকম যদি 5 বারবার একই সংখ্যা বারবার আসে, এটাকে বলা হয় পৌনঃপুনিক। এভাবে যদি পৌনঃপুনিক আকারে দশমিকের পরের সংখ্যাগুলো আসে, তাহলে এটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। এজন্য এটার উত্তর হবে গ, ৯.৫৫। এই সংখ্যাটাই হচ্ছে এখানে মূলদ সংখ্যা। এই যে ২২ নম্বর যে প্রশ্ন, যদি ২ অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের সমষ্টি ৯ হয়। দেখেন শর্ত একটা, যে ২ অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আছে যা অঙ্কদের সমষ্টি হচ্ছে ৯, যোগ করলে হবে ৯। আবার অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ৪৫ কম। তাহলে সংখ্যাটি কত? এই ধরনের অপশনগুলো আমরা অপশন ধরে বলতে পারি। প্রথমটা দেখেন আছে আমাদের কত? ৫৪। ৫৪ যদি ৫ আর ৪ যোগ করেন তাহলে সমষ্টি ৯। আবার ৬ আর ৩ ৬৩, ৬ আর ৩ যোগ করলেও ৯। আবার ৭ আর ২ যোগ করলেও ৯। ৮ আর ১ যোগ করলেও ৯। অর্থাৎ প্রথম অপশনটা সবগুলাই মেনটেন করতেছে। অর্থাৎ প্রথম অপশনের উপর ভিত্তি করে আমরা উত্তরটা বলতে পারবো না। এরপরে দ্বিতীয় অপশনটা কি? দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ৪৫ কম। তাহলে দেখেন আমরা যদি স্থান বিনিময় করি, প্রথম যে সংখ্যাটা আছে ফার্স্ট সাইড, এটাকে আমরা স্থান বিনিময় করি, দেখি কি দাঁড়ায়। যেমন সাইডটা এককের ঘরটা আনবো দশকের ঘর, আর দশকের ঘরটা নেবো একান্ন। তাহলে দেখেন একটা সংখ্যা পেয়েছি স্থান বিনিময় করা। এই সংখ্যা আগের যে সংখ্যা আছে, আগের সংখ্যা থেকে কি ৪৫ কম? এটার থেকে এটা বিয়োগ করলে কি ৪৫ হবে? না। তাহলে এটা বলতে পারবো না। এরপরের যে প্রশ্ন ৬৩ আছে, এটাকে আমরা কি করি? স্থান বিনিময় করি। ৬৩কে এই যে ৩টা যদি আমি এদিকে নিয়ে আসি আর দশকের ঘর টাকা করে নিয়ে আসি ৩৬। এখানে এটার থেকে এটা বিয়োগ করে আগের সংখ্যা থেকে কি এটা বিয়োগ করলেই তো পার্থক্য কত কম পেয়ে যাবো। ১৩ থেকে ৬ চলে গেলে আমরা জানি ৭। এখন রয়েছে ৫ থেকে ৩ চলে গেলে ২, ২৭ কম। তাহলে এটাও হতে হবে না, কারণ আমার ৪৫ কম হতে হবে। তাহলে এটাও ক্রস। এরপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে ৭২। এটাকে যদি আমরা স্থান বিনিময় করি তাহলে কি ২টা আগে আসবো আর ৭টা পরে নিয়ে যাবো। স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায়, দেখুন প্রদত্ত সংখ্যা থেকে বিয়োগ করেন ১২ থেকে ৭ চলে গেলে ৫। এখানে রইল কত? ৬। ৬ থেকে ২ চলে গেলে ৪। এই দেখেন এই ৭২ সংখ্যাটাকে যদি ধরি তার যোগফল হচ্ছে ৭ আর ২ ৯, তার সমষ্টি ৯, ঠিক আছে। স্থান বিনিময় যদি করি তাহলে স্থান বিনিময় হলে আর সংখ্যাটি হচ্ছে ২৭, যা প্রদত্ত আগের সংখ্যা থেকে যা কত কম? ৪৫ কম। সুতরাং আমরা এটার উত্তর বলতে পারি কত? ৭২। চলুন দেখে নিই আমরা পরবর্তী অঙ্কটা। ২৩ নং যে প্রশ্ন, ৫/২ ও ৯/৫ গসাগু কত? আমি আগেই বলছিলাম, অনেক মডেল টেস্টে বলেছি, এই ধরনের গসাগু আসলে ভগ্নাংশের গসাগু বা লসাগু আসলে এই কি চেয়েছে? গসাগু। গসাগু যদি চায় অর্থাৎ চোখ বুঝে যা চাইবে লবগুলাকে তা নির্ণয় করতে হবে। গসাগু চেয়েছে, এর মানে লবগুলার গসাগু নির্ণয় করতে হবে। লব ২ এবং ৫ গসাগু আমরা জানি, যেহেতু এটি মৌলিক সংখ্যা, ২ এবং ৫ গসাগু মৌলিক সংখ্যার লসাগুলা ১ পাই। আর হরগুলার কি নির্ণয় করতে হবে? অবশ্যই লসাগু। যা চাইবে লবগুলার তা নির্ণয় করব, আর হরগুলার অপোজিটটা করব। তাহলে গসাগু চাইছে, লবগুলার গসাগু নির্ণয় করলাম, আর হরগুলার কি নির্ণয় করব? লসাগু। তাহলে ৫ এবং ৯ এর লসাগু সবাই জানি আমরা। ৫ আর ৯ এর লসাগু হচ্ছে ৫ ৯ ৪৫। এর মানে নিচে হবে ৪৫। এর মানে আমাদের এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর গসাগু হবে ৪৫/১। মানে এটাই আমাদের উত্তর। চলুন দেখে নিই আমরা পরবর্তী অঙ্কটা ২৪। ২৪ যে অঙ্কটা সেটা হচ্ছে ০.১ এর বর্গমূল কত? এটাকে যদি আমরা বর্গমূল করি ০.১, এটাকে আমরা বর্গমূল করেন। বর্গমূল করার সিস্টেম যেটা হচ্ছে, আমাদের তো প্রথমেই দশমিক আছে, আমরা দশমিকটা দিয়ে দিলাম। এরপরে কি আমাদের বর্গমূলটা ২টা সংখ্যা থাকতে হয়, ২টা সংখ্যা থাকতে হয়, কিন্তু আমাদের দশমিকের একটা সংখ্যা আছে। কিন্তু আমরা ২টা সংখ্যা নিতে পারি। এরপরে আমরা একটা শূন্য দিতে পারি। এরপরে দশমিকের পরে যে বর্গমূলের ক্ষেত্রে শূন্য দেবো, এই শূন্যের কোনো মান নাই, দিতে পারি আমরা। দেওয়ার পরে হলো কত? ১০। ১০ কত এর বর্গের কাছাকাছি? তাহলে ৩ এর বর্গ কত? ৯। আর ৪ এর বর্গ কত? ১৬।
তাহলে 3 এর বর্গ 9, 4 এর বর্গ দিলে 16 হয়ে যায়, মানে বেশি হয়ে যায়। তাহলে যাবে কতর বর্গ? 3 এর বর্গ। এর মানে 10 কতর বর্গে যাবে? 3 এর বর্গে যাবে। 3 এর বর্গ কত? 9, আর 10 থেকে 9 চলে গেলে কত? 1। এখন আমরা কি করব? আবার এই যে সংখ্যাটা আছে, যেহেতু আর কোনো সংখ্যা নাই, তাহলে কয়টার সংখ্যা? শূন্য নিব, 2টা শূন্য, আর ভাগের ক্ষেত্রে নিই আমরা 1টা শূন্য, ভাগের সিস্টেমটাই। এখন এটার ডবল নিয়ে আসবো, ডবল নিয়ে আসলে হবে 6। এখন এখানে কি সংখ্যা বসালে, এখানে এমন একটা সংখ্যা বসাবো, তা আবার ওই সংখ্যা দ্বারা গুণ করব, গুণ করলে এটার কাছাকাছি অথবা সমান হবে, আবার এই সংখ্যাটা এই জায়গার মধ্যে বসাবো। তাহলে আমাদের উত্তর কিন্তু অলরেডি শেষ। আমাদের উত্তর কিন্তু 0.3 অলরেডি পেয়ে গেছি, আমাদের অপশনে এটা আছে। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি এটা আসলে যদি আসতো আরো 2 ঘর পরে, তাহলে কি হতো? তাহলে আমরা দেখেন 2 যদি বসাই এখানে, তাহলে 62 দুগুণা 100, হ্যাঁ 24, যা 100-র উপরে চলে যায়। তাহলে 2 বসালে বেশি হয়ে যায়, তাহলে 1 বসাতে হবে, 1 বসাতে হবে। এখানেও কি 1, আর 1 বসালে 61, 61 কে 1 দ্বারা গুণ করলে 61 হয়ে যায়। তাহলে আমরা বিয়োগ করব, 10 থেকে 1 চলে গেলে 9, এখানে হচ্ছে 9, 9 থেকে 6 চলে গেলে 3। মানে এভাবে আমরা যেতে থাকবো, যেতে থাকবো। তাহলে আমাদের উত্তরটা কিন্তু প্রথমেই 0.3, প্রথমেই পেয়ে গেছি। দশমিকের পরে মাত্র 1 ঘর আমাদের অপশন আছে, সুতরাং এটাই আমাদের উত্তর। চলুন দেখে নিই আমরা পরবর্তী যে অঙ্কটা, সেই পরবর্তী অঙ্কটা আমরা একটু দেখব। পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 26 নম্বর প্রশ্ন। 6% হারে 9 মাসে এত টাকার উপর সুদ কত? মানে মুনাফাটা কত নির্ণয় করব। বাট মুনাফাটা নির্ণয় করা সহজ হয়ে যেত, অত্যন্ত সহজ। আমরা জানি একটা সূত্র আছে, I সমান পি আর এন ভাগ কত? 100। এই সূত্র দ্বারা করতে পারতাম, বাট এখানে এই যে এনটার বছর নাই, আমরা এখানে সবসময় বছর ধরি, কিন্তু এখানে মাস দেওয়া। তাহলে এটা কিভাবে করব একটু দেখে নিন, খুব সহজভাবে নির্ণয় করতে পারবেন। এখানে পি কি? পি আসল। পি আসল কত টাকা? 10,000 টাকা। তাহলে 10,000 লিখে নিলাম, ইন্টু আর এর মানটা কত? আর এর মানটা হচ্ছে 6%, মানে 6 লিখে নিলাম, ইন্টু এন এর মানটা কত? এই যে 9 মাস। যখন মাস থাকবে তখন ওই 9 মাসকে আমরা 12 দ্বারা ভাগ করলে বছরটা হয়ে যাবে, বাস শেষ। যদি মাস থাকে জাস্ট এই কাজটা করতে হবে, 12 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে, বাস। নিচে দিয়ে আছে কত? 100। এখন আমরা এটাকে যদি আমরা, যেহেতু এটাকে গুণের সম্পর্ক, এটাকে আমরা ছোট্ট করতে পারি। 3 3 কত? 9, 3 4 কত? 12। আরও ছোট করতে পারি, দেখেন 3 3 9, 3 2 6, নিচে দিয়ে কত? 2। 2 দিয়ে যদি আমরা আবার এটাকে ভাগ করি, তাহলে 10,000কে ভাগ করলে হয় 5,000। কত বসে জানি? 5,000। 3 5 15, 3 15 কত? 45। উপরে দিয়ে হবে 45,000। উপরে দিয়ে কত? উপরে 45,000, আর নিচে হচ্ছে 100। জাস্ট 100-র এই 2 শূন্য কাটা, অর্থাৎ কত আমাদের আসবে? 450। এর মানে এটার উত্তর হচ্ছে 450। চলুন আমরা দেখে নিই পরবর্তী অঙ্কটা। আসলে মিস্টেক করে ফেলছি, 25 নম্বর একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটার উত্তর আমি দিতেছি। আমি আসলে বইটা অর্ডার করেছি, বইটা এখনো পাইনি, এজন্য খাতায় লিখে লিখে প্রশ্নগুলো উত্তর দিতে হয়, এবং কিছু কিছু প্রশ্ন আছে লিখলে অনেকটা সময় ব্যয় হয়ে যাবে। এই প্রশ্নগুলো আমি অবশ্যই যে মোবাইল থেকে পিডিএফ ফাইলটা একটু দেখিয়ে দিব, আপনারা একটু কষ্ট করবেন, কষ্ট করে দেখে দিবেন, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যে 25 নং প্রশ্নটা আমি অবশ্যই স্কিপ করে গিয়েছিলাম ভুলে। 25 হচ্ছে এক ব্যক্তি তার মোট সম্পত্তির অত অংশ ব্যয় করার পরে অবশিষ্ট অত অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট 10,000 টাকা রয়েছে, তার মোট সম্পত্তির মূল্য কত? আচ্ছা, আমরা এই যে 25 নম্বর একটা মোট সম্পত্তি, যেটা আমি সংক্ষেপে লিখবো সবসময়, বুঝবেন, কমেন্টগুলো বুঝবেন। সম্পত্তি হচ্ছে এক্স, মোট সম্পত্তি কত? এক্স। তাহলে এক ব্যক্তি তার ব্যয়, মোট সম্পত্তির কত অংশ? অত অংশ। তাহলে মোট সম্পত্তি কত? তাহলে মোট প্রথম যে ব্যয় হয়, দুইবার তো ব্যয়, প্রথম যে ব্যয় সেটা হবে এই যে এক্স এর কত? এক্স এর 3 ভাগের কত? 7 ভাগের, আমি ইংলিশে লিখিনি, বাংলায় লিখিনি, 7 ভাগের 3 এত অংশ। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটার সাথে এটা গুণ করলে 3x ভাগের কত? 7। এই প্রথম ব্যয়টা হইছে এত। এরপরে কি বলছে যে মোট সম্পত্তি অত অংশ ব্যয় করার পরে অবশিষ্ট, তাহলে আমরা যে এত অংশ তো ব্যয় হলো, তাহলে অবশিষ্ট রইল কত? অবশিষ্ট দেখুন রয়েছে কত? অবশিষ্ট হচ্ছে এই যে এক্স থেকে এটা বিয়োগ করব, এই যে মোট সম্পত্তি থেকে এটা, এই অংশটা কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে কি দাঁড়ায়? আমরা বিয়োগটা এভাবে করে নিচ্ছি, 7 একসাথে আমাদের 7x মাইনাস কত? 3x ইকুয়াল, এটা অবশ্যই 7 থেকে 3x চলে গেলে 4x ভাগের কত? 7। মানে অবশিষ্ট হয়েছে এত অংশ। ওকে, অবশিষ্ট রয়েছে এত অংশ। তাহলে আমাদের কি করতে হবে একটু দেখে নিই। তাহলে যদি প্রথম ব্যয় তো এত, তাহলে দ্বিতীয় ব্যয় কত? দ্বিতীয় ব্যয় হচ্ছে এই যে অবশিষ্টের কত অংশ? 12 ভাগের 15। তাহলে অত এর এই যে অবশিষ্ট কত? এই যে অবশিষ্ট যেটা, এই যে 4x ভাগের 7 এর কত অংশ? 12 ভাগের 5 এত অংশ। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করে একটু দেখি কি দাঁড়ায়, এটা ভাগ করতে পারি, 3 4 কত? 12, 3 4 12, তাহলে আর তো ছোট্ট করা যায় না, তাহলে কি হবে? উপরে হবে 5x আর নিচে হবে 3 7 কত? 21। এটা হচ্ছে আমার দ্বিতীয় ব্যয়। তাহলে আমার
মোট সম্পত্তি থেকে যদি প্রথম ব্যয় এবং দ্বিতীয় ব্যয় বিয়োগ করি তাহলে অবশিষ্টের মূল্য বের হয়ে যাবে। তাহলে আমরা অবশ্যই প্রশ্ন মতে লিখতেই পারি, মোট সম্পত্তি থেকে প্রশ্ন মতে যেটা লিখতে পারি সেটা হচ্ছে এক্স থেকে বিয়োগ করব কত, এই যে 3x + 7 + 5x/21, এই দুইটা মানে যে ব্যয়গুলো হয়েছে ব্যয়গুলো বিয়োগ করলাম, বিয়োগ করলে যা থাকবে তা অবশিষ্টের মূল্য থেকে যাবে। তাহলে অবশিষ্টের মূল্য আমাদের কত দেওয়া আছে এখানে, 1000 টাকা। ওকে, এখান থেকে আমরা এক্স এর মানটা নির্ণয় করে নিতে পারলে আমাদের উত্তরটা শেষ। তাহলে এক্স মাইনাস, আগে ব্র্যাকেটের কাজটা করতে হবে, 7 এবং 21 এর লসাগু আমরা জানি 21, 7 21 এর মধ্যে 3 বার, 3 3 কত 9, 9x প্লাস 21 21 এর মধ্যে একবার 5x ইকুয়াল কত 1000। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্র্যাকেটের কাজটা উঠে যাবে, তাহলে কি নিচে হচ্ছে 21 আর উপরে কি 9x আর 5x যদি যোগ করি তাহলে আমাদের হয় 14x ইকুয়াল কত 1000। এরপরে কাজটা যেটা করতে হবে আমরা আবার লসাগু নিতে হবে, লসাগু নিলে কি হয় 21 21 এর মধ্যে 21 21 বার 21 21x মাইনাস 21 21 এর মধ্যে একবার 14x ইকুয়াল কত 1000। এরপরে কি করব আমরা, এরপর অবশ্যই এই যে 21x থেকে 14x বিয়োগ করলে কত হয়, আমাদের অবশ্যই জানি আমরা কত 7x, 7x ভাগের কত 21 ইকুয়াল কত 1000। আমি ক্যালকুলেটর লম্বা করে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তাহলে আমরা আর গুণন করলে 7x ইকুয়াল কত 1000 গুণ 21, আমরা আর গুণফল নির্ণয় করব না, সে x এর সাথে 7 ভাগ আছে পক্ষান্তর করলে হবে, গুণ আছে যেহেতু পক্ষান্তর করলে ভাগ, তাহলে 3 7 21 আর 100 গুণ 3 সমান কত 3000। তাহলে আমাদের যে এই যে মোট সম্পত্তি x ধরছিলাম, মোট সম্পত্তির মূল্য বের হয়েছে কত 3000 টাকা। এর মানে এটার উত্তর হবে 3000 টাকা। এই যে উত্তরটা 3000 টাকা। আমরা দেখে নিব পরবর্তী অঙ্কটা। আচ্ছা, আমরা 26 নং প্রশ্নের উত্তর আগে দিয়ে দিছি। এখন আমরা 27 নং 1 থেকে 51 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত, এরকম যদি আসে ধারাবাহিক মানে দেখেন ক্রমিক সংখ্যাগুলো 1 2 3 4 5 51 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত, 49 পর্যন্ত আসে, 100 পর্যন্ত আসতে পারে, যে কোনো আসতে পারে। তাহলে গড়টা খুব সহজ, মানে প্রথম রাশি প্লাস শেষ রাশি, প্রথম তো 1 আর শেষ 51 পর্যন্ত, তাহলে 51 ভাগ কত 2 বা শেষ 51 আর হবে 52 ভাগ কত 2, এটা ভাগ করলে হয় কত 2 দুগুণে 60, 6 দুগুণে 12 অর্থাৎ কত 26, অর্থাৎ গড়টা খুব সহজে বের করতে পারি। এখান থেকে যদি বলতো 1 থেকে 51 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত, তাহলে আমরা যোগফল নির্ণয় শিখবো কোন এক জায়গায় কোন এক মডেল টেস্টে। এজন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে, অবশ্যই এই ধরনের অঙ্ক আসবে। এরপরে দেখবো আমরা 28 নং প্রশ্ন। এই অঙ্কটা দেখেন অত্যন্ত সহজ। মিস্টার রেজা তার সম্পত্তির অত % স্ত্রীকে, অত % ছেলেকে এবং অবশিষ্ট অত % মেয়েকে দিলেন, তার সম্পত্তির মোট মূল্য কত। আচ্ছা, এটা কিন্তু এই ভগ্নাংশে না, এটা পার্সেন্টে। তাহলে আমাদের মোট যে সম্পত্তি, মোট সম্পত্তি আমরা মনে করি 100%। আচ্ছা, স্ত্রীকে এবং মেয়েকে দিলেন কত পার্সেন্ট, আমরা যোগ করে নেই, 58 আর 12 যোগ করলে হয় 60 70, তাহলে 70% দিলেন স্ত্রীকে এবং মেয়েকে। তাহলে 100% মোট সম্পত্তির থেকে স্ত্রী এবং মেয়ের সম্পত্তির অংশ যদি আমরা বিয়োগ করে ফেলি, এই যে 70%, 58 এবং 12 বিয়োগ করলে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে অবশিষ্ট সম্পত্তি। তাহলে কত পার্সেন্ট 30%। আর ওই অবশিষ্ট 30% কাকে দিলেন, মেয়েকে দিলেন, মানে এই 30% সমান কত 72 7,20,000 টাকা। এর মানে ওই 30% অবশিষ্ট তো মেয়েকে দিলেন আর মেয়েকে দিলেন অবশিষ্ট অংশ কত 30%। তাহলে 30% সমান কত আমাদের 7,20,000 টাকা। তাহলে আমার মোট মূল্য কত পার্সেন্ট ধরছি আমরা 100%। তাহলে 1% এর মূল্য কত, 100% এর মূল্য কত, তাহলে 1% এর মূল্য 72, এই যে 4টা শূন্য ভাগ কত 30, তাহলে 100% এর মূল্য কত হবে, 100% এর মূল্য 100 গুণ হবে উপরে দিয়ে, আমি দিয়ে দিলাম গুণ। তাহলে আমরা দেখি এই 3 কাটা, আর এই 72কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে দেখেন 3 দুগুণে 6 আর থাকে 12, 3 4 12 অর্থাৎ 24, এরপরে কয়টা শূন্য 4টা শূন্য। এই যে আমাদের উত্তরটা চলে আসছে, এই যে চলে আসছে 2,40,000 টাকা। এই যে আমাদের প্রথম অপশনে যে প্রশ্নটা 2,40,000 টাকা। চলুন দেখে নিই আমরা পরবর্তী অঙ্কটা। 29 নং প্রশ্ন হচ্ছে কোনো এক স্থানের সপ্তাহের গড় তাপমাত্রা 30 ডিগ্রি, মানে এক সপ্তাহ মানে 7 দিনের গড় তাপমাত্রা 30 ডিগ্রি। তাহলে 7 দিনের মোট কত বের হয়ে যায় সেটা আমরা আগে বের করে রাখতে হবে। আর এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা 30 ডিগ্রি হলে তাহলে মোট সপ্তাহের 7 দিনের মোট কত, মোট আমাদের কত, এই যে গড়কে আমরা 30 দ্বারা 7 দ্বারা কি করব গুণ করব, গুণ করলে আমাদের গড় বের হবে। তাহলে 3 7 21 মানে কত ডিগ্রি 210 ডিগ্রি। তার এক সপ্তাহের গড় কত। এরপরের প্রশ্নটা কি বলছে, পরের অংশে কি দেখি। এর পরের প্রশ্ন দেখেন, পরের যে অংশটা, প্রথম 3 দিনের গড় তাপমাত্রা 28 ডিগ্রি এবং শেষ 3 দিনের গড় তাপমাত্রা 29 ডিগ্রি, অর্থাৎ মাঝখানে যে সপ্তাহের 4 নম্বর দিনটা এটা আমাদের নাই। এই দিনটার তাপমাত্রা কত বের করতে হবে। তাহলে আমরা তো 7 দিনের মোট তাপমাত্রা বের করে ফেললাম। এখন আমরা 3 দিনের মোট তাপমাত্রা বের করি। 3 দিনের মোট তাপমাত্রা, প্রথম 3 দিনের মোট তাপমাত্রা হবে এই যে 28 গুণ 3, তাহলে কত হয় আমাদের উত্তরটা 3 8 24, 3 দুগুণে 6 আর 8 2,
তাহলে কত হলো 24, 60 গুণে 8 হয় 10, ওকে 160 ডিগ্রি। আপনারা দেখবেন এখানে ভুল করছে, 3 8 24 4, 3 গুণে 6 8 2, 8 হবে 84 ডিগ্রি প্রথম 3 দিনের মোট গড়। এবারে শেষ 3 দিনের মোট গড়ও আমরা দিই, শেষ 3 দিনের গড় কত আছে 29, 29কে যখন আমরা কি করব 3 দ্বারা গুণ করব বের হয়ে যাবে 3 নং 27, 3 গুণে 6 আর 8 2 8, 87 ডিগ্রি। তাহলে আমাদের এই যে প্রথম 3 দিন এবং শেষ 3 দিনের যোগফল কত সেটা আমরা বের করতে হবে 84, যেমন 4 আর 7 কত, 4 আর 7 হচ্ছে 11, 11 এর 1, 8 আর 8 16, 8 এর 1 17, মানে 171 ডিগ্রি। তাহলে দেখেন এই যে প্রথম 3 দিন এবং শেষ 3 দিন মোট 6 দিনের মোট তাপমাত্রা যদি তাপমাত্রাকে যদি 7 দিনের মোট তাপমাত্রা থেকে বিয়োগ করে ফেলি তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। বাস শেষ। তাহলে 10 থেকে 1 চলে গেলে 9, আর এখানে রয়েছে 0, 0 থেকে 7 যায় না, এখানে নিলাম 1, 10, 10 থেকে 7 চলে গেলে 3, এর মানে কত ডিগ্রি 39 ডিগ্রি, অর্থাৎ মাঝখানে যে চতুর্থ দিন এটার তাপমাত্রা হবে 39 ডিগ্রি। চলুন দেখে নিই আমরা পরবর্তী। আচ্ছা, এরপরের যে প্রশ্ন, দুইটি রাশির অনুপাত 5:7, উত্তর রাশি 35 হলে পূর্ব রাশি কত? এই যে 5 এবং 7, আমরা এটাকে প্রথমটাকে বলি পূর্ব রাশি আর পরেরটাকে বলি উত্তর রাশি। উত্তর রাশি দেওয়া আছে 35, তাহলে পূর্ব রাশিটা কত? তাহলে উত্তর রাশি 35 দেওয়া থাকলে যে অনুপাত আছে, অনুপাত দ্বারা আমরা ভাগ করব, ভাগ করলে এক অনুপাতের মান পেয়ে যাবো। যে অনুপাতের মান কত 5, তাহলে 5 যদি হয় তাহলে এক অনুপাতের মান 5 হলে পূর্ব রাশির অনুপাত হচ্ছে 5, 5 গুণ 5 ইকুয়াল কত 5 অনুপাত এক অনুপাতের মান 5 আর পূর্ব রাশিটা 5, 5 এর সাথে 5 গুণ করলে হয় 25, এর মানে এটার উত্তর হবে কত 25। এর পরের যে প্রশ্ন কি 32, 33 একটু দেখে নিই। আচ্ছা, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর, 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এত। আচ্ছা, 7 বছর আগের বয়স যেহেতু অনুপাত 7 বছর আগে দেওয়া আছে, তাহলে আমরা 7 বছর আগের সমষ্টিটা কত আমরা নির্ণয় করি। এটা তো বর্তমান বয়স, তাহলে বর্তমান থেকে পুত্রের বয়সের 7 এবং পিতার বয়সের 7, 14 বিয়োগ করে ফেলেন। 14 যদি আমরা বিয়োগ করি তখন 7 বছর আগের বয়সটা চলে যাবে। তখন 70 থেকে যখন আমরা 14 বিয়োগ করব তখন আসবে আমাদের কত 56, অর্থাৎ মোট বয়স হচ্ছে 56, আর তাদের অনুপাত কত 6:7, 6 অনুপাত কত 1। তাহলে আমরা এই 6 অনুপাতে 1 অনুপাতের যোগফল দ্বারা যখন আমরা এই মোট বয়সকে ভাগ করব তাহলে 1 অনুপাতের মান বের হয়ে যাবে। 1 অনুপাতের মান কত পেলাম 8। 1 অনুপাতের মান যদি 8 হয় তাহলে পিতার বয়স তো 6 অনুপাত, 6 অনুপাত হইলে 6 8 কত 48 বছর, আর পুত্র হবে কত, পুত্র হবে যেহেতু পুত্রের বয়স 1 অনুপাত, 1 অনুপাতের মান 8, এর মানে আমরা 7 বছর আগে পিতার বয়স পেয়ে গেছি, পুত্রের বয়স পেয়ে গেছি। এখন আমরা কয় বছর পর, 7 বছর আগে যদি পিতার বয়স 48 হয় তাহলে বর্তমানে পিতার বয়স কত, বর্তমানে 7 যোগ করেন, 48 এর সাথে 7 যোগ করলে আরো 7 যদি যোগ করি তাহলে আমাদের হয় 55, আর এটার সাথে আরো 7 যদি আমরা যোগ করি তাহলে হয় কত 15, কি 7 আর 8 15, অর্থাৎ এটা হচ্ছে বর্তমান বয়স। কি চাইছে 5 বছর পরে তাদের বয়সে, এখন বর্তমান বয়স যদি আরো 5 বছর পরে কত হবে, আরো 5 যোগ করলে 60, এটার সাথে আরো 5 যোগ করলে 20, এই যে 60 আর 20, 60 অনুপাত কত 20 পেয়ে গেলাম। এটাকে আমরা লঘিষ্ঠ করি, লঘিষ্ঠ করলে 20 দ্বারা ভাগ করা যায়, এটা 3, এটা 20 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে 1, অর্থাৎ 3 অনুপাত কত 1, এর মানে এটার উত্তর হচ্ছে 3 অনুপাত 1। পরের যে অঙ্কটা দেখেন, 4 জন পুরুষ বা 6 জন স্ত্রীলোক একটি কাজ 16 দিনে শেষ করতে পারে। 2 জন পুরুষ ও 5 জন স্ত্রীলোক একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? এদের জন্য খুব শর্টকাট যে টেকনিক হচ্ছে যে প্রথম দিন, প্রথম পুরুষ, প্রথম স্ত্রী গুণ প্রথম দিন, সবগুলা প্রথম আগে দিয়ে গুণ, প্রথম যা আছে সব গুণ। এরপরে কি প্রথম পুরুষ গুণ দ্বিতীয় মহিলা, প্রথম পুরুষ গুণ দ্বিতীয় মহিলা কত, প্রথম পুরুষ হচ্ছে 4 আর দ্বিতীয় মহিলা হচ্ছে স্ত্রীলোক হচ্ছে 5, তাহলে 4 আর 5 গুণ করব, 4 গুণ 5 প্লাস কত, প্লাস হচ্ছে দ্বিতীয় স্ত্রীলোক গুণ প্রথম পুরুষ, দ্বিতীয় স্ত্রীলোক গুণ কত দ্বিতীয় পুরুষ, তাহলে 6 গুণ কত 6 গুণ 2 12, তাহলে আমাদের আসবে কত। এখন যেটা হবে আমরা উপরগুলা গুণ করব না, কারণ আমরা যেহেতু ভাগ করব, তাহলে কি 4 5 20 প্লাস কত 6 দুগুণে 12, তাহলে আমরা উপরে আসে 4 গুণ 6 গুণ 16, নিচে 20 এবং 12 যোগ করলে হয় 32, এই 16 কে দ্বারা 32 কে ভাগ করলে 2, 2 দ্বারা 4 কে ভাগ করলে 2, আর 6 দুগুণে কত 12, এর মানে আমরা কত দিন লাগবে 12 দিনে কাজটি করতে পারবে। এ ধরনের অঙ্ক আসলে এই সূত্রটা প্রয়োগ করবেন, উপরে যা আছে প্রথম সব গুণ ভাগ হবে প্রথম পুরুষ গুণ দ্বিতীয় স্ত্রীলোক প্লাস প্রথম স্ত্রীলোক গুণ দ্বিতীয় পুরুষ, এই সূত্রটা প্রয়োগ করলে আমাদের এই ধরনের অঙ্ক যে কোনো অঙ্ক আমরা সমাধান করতে সক্ষম হব। এরপরে একটা প্রশ্ন, যদি f ফাংশন x ইকুয়াল x কিউব মাইনাস kx স্কয়ার মাইনাস 4x মাইনাস 8 হয় তাহলে k এর কোন মানের জন্য f ফাংশন মাইনাস 2 ইকুয়াল কত, অর্থাৎ k এর কোন মান হলে আমরা f ফাংশন মাইনাস 2 সমান কত আসবে। তাহলে আমরা দেখি এই যে f ফাংশন x,
এক্স এর জায়গায় কত ধরবো -2 -2 ধরলে এই যে এক্স এর মান -2 2 এর উপরে কিউব মাইনাস কে ইন্টু এক্স এর মান -2 2 এর উপরে স্কোয়ার -4 ইন্টু এক্স এর মান -2 আর মাইনাস কত 8। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে -2 রে কিউব করলে কত 2 রে কিউব করলে যদি পাওয়ার বিজোড় থাকে তাহলে এটা মাইনাস হয়ে আসে 2 রে কিউব করলে 8 এর মানে আমরা 8 লিখে নিলাম। আর এটা -2 কে যখন স্কোয়ার করবো যদি পাওয়ারটা জোড় থাকে তাহলে এটা প্লাস হয়ে যায়, তাই 2 এর বর্গ সাইড প্লাসে মাইনাসে মাইনাস কত হবে 4k। এরপরে মাইনাসে মাইনাসে প্লাস আর সাইডে গুণে 8 আর মাইনাস কত 8। এখন দেখেন প্লাসের 8 আর মাইনাসের 8 এটা আমরা কাটতে পারি তাহলে হয়েছে -8 আর মাইনাস কত 4k -8 -4k। এখানে যেটা আমাদের এই প্রশ্নের মধ্যে ভুল যেটা আছে সেটা হচ্ছে আমাদের এফ ফাংশন এক্স ইকুয়াল এখানে 0 না দিয়ে এখানে লিখতে ছিল এখানে এটা সমান 0 হওয়া উচিত। এফ ফাংশন -2 ইকুয়াল 0 হলে তাহলে কে এর কোন মান কে এর মানটা নির্ণয় করো। তাহলে আমরা যদি এফ ফাংশন -2 ইকুয়াল যদি 0 হয় এবার এই জায়গার মধ্যে আমরা লিখতে পারি 0 অথবা এটার মান যা আছে তার মান আমরা লিখতে পারি কত প্রশ্ন মতে 0। তাহলে 0 যদি লিখি তাহলে -4k আর -8k এটা যদি আমরা পক্ষান্তর করি তাহলে কি দাঁড়ায় সেটা একটু দেখে নিন। এটা যদি আমরা পক্ষান্তর করি তাহলে হবে +8। তাহলে -4k গুণ আছে পক্ষান্তর করলে হবে -4 এটাকে ভাগ করলে 2 প্লাসে মাইনাসে -2 এর মানে আমাদের উত্তরটা কত k এর মানটা কত -2। ওকে এটা k এর মান -2। এর পরের যে প্রশ্ন 35 নম্বর যে প্রশ্নটা সেটা একটু দেখে নিন। 35 নং প্রশ্ন যেটা সেটা হচ্ছে এত সমান রূপ 3 হলে এত এর মান কত। খুবই ইজি প্রশ্ন, একটু বোঝার চেষ্টা করবেন। a প্লাস ওই যে a মাইনাস 1 আছে, a ইনভার্স 1 মানে হচ্ছে কি 1/a। a ইনভার্স 1 এখানে যেটা তার বৃত্তিটা নিচে আসবে উপরে দিয়ে 1 সবসময় আর নিচে বৃত্তি আসবে আর এটা এই পাওয়ারটা প্লাস হয়ে যাবে 1 তো আর লিখতে হয় না এই জন্য লিখবো না আমি। তাহলে 1/a এই যে a ইনভার্স 1 মানে 1/a ইকুয়াল কত √3। এখন কি নির্ণয় করবো এত এর মান নির্ণয় করো। তাহলে আমরা এটা সবাই জানি স্কোয়ার প্লাস এটা সমান যদি এত লিখতে হয় এটা সমান কি লিখতে পারি a ইনভার্স স্কোয়ার সমান 1/, এই বৃত্তিটা আসবে আর এই পাওয়ারটা কি জোর হয়ে নিচে দিয়ে চলে যাবে পাশে। তো মানে স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র তো আমরা সবাই জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2a আর কি বি এটা কাটলাম আর এটা সারাটার মান হচ্ছে √3 স্কোয়ার মাইনাস কত 2 এই রুটের বর্গে কাটা আর 3 থেকে 2 চলে গেলে 1 এর মানে এটার উত্তর হবে আমাদের 1। এরপরের যে প্রশ্ন এটা একটা উৎপাদক খুব ইম্পর্টেন্ট একটা উৎপাদক সেটা অনেক পরীক্ষায় আসে। এটার একটি উৎপাদক কত, তাই এটার উৎপাদক যদি আমরা নির্ণয় করি x⁴ x স্কোয়ার প্লাস 1 এটাকে স্কোয়ার করা যায় এটাকে স্কোয়ার করা যায় তো দুই প্রান্তেরটাকে স্কোয়ার করা যায় স্কোয়ার করলাম এটাকে স্কোয়ার করলে 1 স্কোয়ার করলাম তাহলে এই যে x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ারের সূত্রটা আমরা প্রয়োগ করলে স্কোয়ার হয়ে গেছে প্লাস কত 2 ইন্টু a বলতে স্কোয়ার b বলতে কত 1 প্লাস বি স্কোয়ার। ওকে এখন দেখেন এই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এটা ওই সূত্রটা প্রয়োগ করছি। এখন কি আমাদের এই প্রথম প্রান্তটা মিল আছে দ্বিতীয় প্রান্ত লাস্ট প্রান্তটা মিল আছে কিন্তু মাঝখান থেকে এখানে স্কোয়ার এখানে হয়ে গেছে কত 2x স্কোয়ার। তাহলে এখান থেকে এখানে কয়টা বেশি একটা বেশি তাহলে একটা আমরা কি করে দেবো মাইনাস করে নেব। তাহলে আমাদের এই সারা সূত্রটা হইলো আমাদের কত x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার এরপরে কি মাইনাস কত x স্কোয়ার এখানে কি এটা a এটা b স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করবো তাহলে কি হয়ে দাঁড়ায় স্কোয়ার 1 এই যে a প্লাস কত b আর একটা কি a স্কোয়ার প্লাস 1 এত মাইনাস কত এই যে b বলতে x। এখন দেখেন আমাদের এটাকে সাজাই যদি আমরা তাহলে দ্বারা স্কোয়ার পরে x প্লাস 1 এরপরে সাজাইলে x স্কোয়ার মাইনাস x প্লাস 1 তাহলে এখানে আমাদের কোন উৎপাদকটা আছে আমাদের এখন প্রথম যে উৎপাদকটা স্কোয়ার প্লাস x প্লাস 1 আছে এই প্রথম অপশনই আছে আমাদের স্কোয়ার প্লাস x প্লাস 1। এরপরের যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা অনেক পরীক্ষায় আসছে। যেমন দেখেন এই যে আমাদের 1 2 3 5 8 13 21 34 দ্বারাটি পরবর্তী সংখ্যা কত। পরবর্তী সংখ্যা যদি আমরা নির্ণয় করি আমি আগে বলছি পরবর্তী সংখ্যা নির্ণয় করা মানে আমাদের কি করতে হবে পার্থক্যগুলো নির্ণয় করতে পার্থক্যগুলো নির্ণয় করুন 2 থেকে 1 চলে গেলে 1 3 থেকে 2 চলে গেলে 1 5 থেকে 3 চলে গেলে 2 8 থেকে 5 চলে গেলে 3 13 থেকে 8 5 এরকম যদি আপনারা কি করেন 7 এখানে 8 এই দেখেন পার্থক্যগুলো কোনো ধারাবাহিকতা নাই 1 1 আবার 2 2 পরে 3 3 পরে 4 হওয়ার কথা না আবার 5 মানে পার্থক্যের কোনো মা বাপ নেই মানে পার্থক্যের কোনো ধারাবাহিকতা নেই। ধারাবাহিকতা না থাকলে এটা চিন্তা করতে হবে এটা দেখেন পূর্ববর্তী দুইটা পদ যোগ করেন পরবর্তী পদের সমান কিনা তাই অবশ্যই বুঝতে হবে এটা পরবর্তী কি ফিবোনাক্কি সংখ্যা। তাহলে 1 আর 2 যোগ করলে 3 আবার 2 আর 3 যোগ করেন 5 3 আর 5 যোগ করেন 8 5 আর 8 যোগ করেন 13 13 আর 8 যোগ করেন 21 21 আর 13 যোগ করেন 34 মানে পূর্ববর্তী দুইটা পদের যোগফল পরবর্তী পদের সমান। তাহলে আমরা এই যে পরবর্তী যে সংখ্যাটা নির্ণয় করতে চাইছে তাহলে এই পূর্ববর্তী দুইটার যোগফলই তো পরবর্তী সংখ্যা হয়ে যাবে। তাহলে যোগ করে নিন তাহলে এটা হবে কত 21 আর 34 4 আর 1 5 3 আর 2 5 এর মানে উত্তরটা হবে কত 55। এরপরের যে প্রশ্নটা হচ্ছে একটা ত্রিভুজের তিনটা কোণের অনুপাত 1 অনুপাত 1 অনুপাত 2
হলে ত্রিভুজটি হবে কি? তাহলে দেখেন এই যে অনুপাতগুলো দিয়ে দিচ্ছে, এই যে বাহুর পরিমাণগুলো দেওয়া আছে এখানে বাহুর পরিমাণ যদি আমি বড়টাকে যদি ধরি অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ারের মানটা কত? 4। যদি অতিভুজ স্কয়ারের মানটা অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান হয়, অপর দুই বাহু তো 1, 1 এর বর্গ 1, 1 এর বর্গ ওই যে অপর দুইটা বাহুর বর্গের যোগফল যদি এটার সমান হয়, অথবা এটা যদি আমি আরো বলি যে এটার অনুপাতগুলো তো কোণের অনুপাত দেওয়া আছে, তাহলে দেখেন এটাকে আমরা যদি x ধরে নিই, x প্রথম অনুপাতে x, দ্বিতীয় অনুপাত 1x ইনটু 2x, আর এই তিনটা অনুপাত, এবং আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এটা প্লাস, তাহলে এটা সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে x 2x একটা 4x যোগ করলে 4x ইকুয়াল কত? 180 ডিগ্রি, বা x ইকুয়াল কত? 180 ডিগ্রি ভাগ কত? সাইড। সাইডের এটা যদি ভাগ করি আমরা কত আসে? 4 16, 4 বার যাবে আর তাকে কত? 2, 4 5 20, অর্থাৎ এই যে x এর মান বেরিয়েছে 45। তাহলে এই কোণটা হচ্ছে এক অনুপাত, তাহলে এটার মানও 45 ডিগ্রি, এটার মানও 45 ডিগ্রি, আর এটা হচ্ছে দুই অনুপাত, এক অনুপাতের মান 45 ডিগ্রি, এটার মান হবে 90 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কি জাতকোণী ত্রিভুজ? আমরা সবাই জানি সমকোণী ত্রিভুজ। এটা জানি আমরা সবাই, সমকোণী ত্রিভুজ। 39 নম্বর যে প্রশ্ন হচ্ছে, একটা বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার? মানে বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার, এর চারদিকে বেড়া আছে, বেড়ার দৈর্ঘ্য হবে কত? এই যে বর্গাকার ক্ষেত্রফল আছে, এটাকে যদি আমরা বর্গমূল করি, বর্গাকার ক্ষেত্রফল মানে কি? বর্গ, এই যে এস মানে করেন একটা বর্গ, এটা প্রত্যেকটা বাহু এ ক্ষেত্রফল আমরা জানি বাহু গুণ বাহু এ স্কয়ার, আর ওই স্কয়ারের মান আছে কত আমাদের? কত? তাহলে আমাদের পরিসীমা চারদিকে বেড়াইতে মানে পরিসীমা বের করতে হলে এক বাহুর মান নির্ণয় করতে হবে। এক বাহুর মান নির্ণয় করা মানে কি? এটাকে কি করতে হবে? বর্গমূল করতে হবে। বর্গমূল করলে এর মানটা আসে, এর মান মানে এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে পারলে আমাদের অঙ্ক শেষ। তাহলে এই জোর করে আসতে হয়, আমার বর্গমূল একটা ক্লাস আছে, সেটা পরিষ্কারভাবে আবার এক জোর, এই জোরটা 20, 20 কতর বর্গের কাছাকাছি? 4 এর বর্গ 16, 5 এর বর্গ 25, 5 এর বর্গ বেশি হয়েছে তাহলে 4 এর বর্গ যাবে, 4 এর বর্গ কত? 16, 20 থেকে 16 যদি চলে যায় তাহলে থাকে আমার কত? 4। এরপরে কি করতে হয়? এরপরে আমাদের ভাগের ক্ষেত্রে জোর একটা সংখ্যা, কিন্তু বর্গমূলের ক্ষেত্রে দুইটা সংখ্যা নিয়ে আসতে হয়। এখন এটার ডবল নিয়ে আসবে, এটার ডবল কত? 8। এখানে আমরা কি এমন সংখ্যা আমরা কি করলে বসালে, এমন কি সংখ্যা এখানে বসালে এখানে আবার এটা দ্বারা গুণ করলে আমাদের এই সংখ্যাটা হয় অথবা এর কাছাকাছি হয়, আবার এই সংখ্যাটা এখানে বসবে। তাহলে আমি বোঝানোর জন্য ডাইরেক্ট আমি লিখে নিলাম 5 বসালে আমাদের মিলে যায়, তখন 5 বসালাম, এখানে 5 বসাতে হবে, 5 5 25, 5 8 40 আর 2 42, দেখেন মিলে গেছে। এর মানে আমাদের বর্গমূলটা বের হয়েছে 45। এই 45 হচ্ছে আমার এক বাহুর দৈর্ঘ্য, হচ্ছে 45, 45। তাহলে পরিসীমাটা কত? তাহলে চারদিকে বেড়া আছে, বেড়ার দৈর্ঘ্য মানে পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে বর্গের পরিসীমা যে 4টা বাহু, যেমন 45 45, 4টা 45 যোগ করলে হয়, অথবা 45কে যদি আমরা ডাইরেক্ট 4 দ্বারা গুণ করি তাহলে বের হয়ে যায় 4 5 20, আর 4 16, 16 আর 2 18, 100 কত? 80। এর মানে পরিসীমাটা হবে 180 মিটার। এর পরবর্তী যে অঙ্কটা, সর্বশেষ যে অঙ্কটা আমাদের আছে, একটা বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে যায় তবে বৃত্তের ক্ষেত্রফল কত কমে? আমরা বৃত্তের ব্যাসার্ধ যদি বারে কমে, এটার উত্তরই যে একটাই, a প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই কত? 100। এই সূত্রটাই আমরা সবসময় প্রয়োগ করি। আর বৃত্তের ক্ষেত্রে এ বির মান সব সমান, এর মানও যত, বির মান সবটাই সমান, কারণ এটা তো দৈর্ঘ্যপ্রস্থ নাই। তাহলে এর মানও যা, বির মানও তা। তাহলে বৃত্তের ক্ষেত্রে এর মান কমে গেলে মাইনাস হয়, এর মান -20, বির মানও -20, সবগুলোই তো কমে, তাহলে -20 প্লাস এটার মানও -20 গুণ এটার মানও -20 ভাগ কত? 100। এখন বোঝার চেষ্টা করবেন, এটাতে ভাগ করলে 5 20 100 আর 5 4 কত? 20। তাহলে ধরুন -20 যোগ করলে হয় -40, আবার প্লাসে মাইনাসে এটা কিন্তু মাইনাস, এই যে দেখেন মাইনাস মানে কি প্লাস, মাইনাসে প্লাস, এই যে এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাসে গুণ করলে প্লাস, প্লাস রইল কত আমাদের? সাইড, তাহলে প্লাস সাইড। তাহলে -40 থেকে প্লাসের সাইড চলে গেলে মাইনাস কত? 36। এর মানে কত পার্সেন্ট? 36% কমে গেল। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই। পরবর্তী আরেকটা ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।